হ্যালো বন্ধুরা, আমি সৌরভ নিয়ে চলেছি তোমাদের জন্য আর একটা খুব ইন্টারেস্টিং টপিক মডার্ন হিস্ট্রি থেকে। আজকে আমরা জানবো ব্রিটিশরা অর্থাৎ ইউরোপিয়ানসরা কেন ভারতে এসেছিল, তাদের আসার পিছনে আসল গল্পটা কোথায়, তাদের আসার পিছনে আসল কারণটা কি, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। এবং এই টপিকটা থেকে প্রতিবার কোশ্চেন আসে এবং কোন জায়গা থেকে কোশ্চেন আসবে এটা পুরো ভিডিওটা দেখো। লাস্টে আমি তোমাদের সেই জায়গাটা আলোচনা করে দেবো কোন কোন জায়গা থেকে এই টপিকটা থেকে কোশ্চেন অ্যারাইজ হয়। চলো শুরু করা যাক। আমাদের প্রথমে জানতে হবে ইউরোপিয়ানসরা, অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়ার্ল্ডের ম্যাপ, মোটামুটি একটা রাফলি ম্যাপ আমি তোমাদের জন্য এখানে এঁকেছি। দেখো, এটা হলো আফ্রিকা, এটা হলো আফ্রিকা, এটা আমাদের সবার প্রিয় ইন্ডিয়া অর্থাৎ ভারত, এই জায়গাটা হলো ইউরোপ, ইউরোপ এখানটা সবাই জানি চীন, এবং এই এলাকাটাতে আমাদের আরব কান্ট্রিগুলো থাকে, আরবরা। দেখো, এটা জানার আগে আমাদের একটা গ্রাফের মাধ্যমে আমরা ব্যাপারটাকে উপস্থাপন করব। চলো দেখো, আমি যদি এটাকে একটা লম্বা স্ট্রেট টাইমলাইন ধরি, মোটামুটি 700 এডি, 700 এডি ভালো করে বোঝো, 700 এডি পর্যন্ত বিজনেসের যে ট্রেডটা ছিল, অর্থাৎ বিজনেসের যে ট্রেডটা ছিল সেটা ছিল ইউরোপিয়ানদের অর্থাৎ রোমান এম্পায়ারদের, রোমান এম্পায়ারদের এম্পায়ার। 700 এডি পর্যন্ত এদের বিজনেস অর্থাৎ ট্রেড, এদের ট্রেড খুব ভালো চলছিল, মনোপলি ছিল যাকে বলে এক কথায় মনোপলি। এরপর 700 এডি থেকে আস্তে আস্তে এদের গ্রাফটা ডাউন হতে শুরু করে। ঠিক আছে, কেন ডাউন হতে শুরু করে এটার পিছনে একটা কারণ আছে। ঠিক এই সময়, এই 700 এডির পর মুসলিমস অর্থাৎ আরবরা, আরব কান্ট্রি কি করে, রাইজ হতে শুরু করে। 700 এডির পর আরব কান্ট্রিরা রাইজ হতে শুরু করে। তখন কি হয়, 1453 মনে পড়ছে, 1453তে কনস্ট্যান্টিনোপলকে দখল করে নেয় তুর্কিরা, অটোমান এম্পায়ার। তো 700 এডি থেকে আস্তে আস্তে আরবদের ট্রেড শুরু হয়, আরবদের ট্রেড শুরু হয়। কারা শুরু করে, আরব বা অটোমান, অটোমান এম্পায়ার, এম্পায়ার। ঠিক আছে, ভালো করে বোঝো। 700 এডি পর্যন্ত রোমান এম্পায়ার অর্থাৎ ইউরোপিয়ানদের একটা দবদবা ছিল মার্কেটের মধ্যে, ট্রেডের মধ্যে। আসছি পুরো ব্যাপারটাতে আসছি, আগে ভালো করে বোঝো এই জায়গাটা। 700 এডি পর্যন্ত রোমান এম্পায়ার বা ইউরোপিয়ানদের একটা দবদবা ছিল। 700 এডির পর আস্তে আস্তে আরবরা উঠতে শুরু করে। এর পিছনেও একটা খুব গভীর রহস্য লুকিয়ে আছে। চলো দেখো, ইউরোপিয়ানরা মেনলি বিজনেস করতো কাদের সাথে, ভারত বা এখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এদের সাথে পুরো ট্রেডটা চলতো। কিভাবে চলতো, ট্রেড রুট ছিল দুটো। একটা কি ছিল, ইউরোপিয়ানসরা ল্যান্ড রুটের মাধ্যমে আসতো, ল্যান্ড রুটের মাধ্যমে, অথবা এখানে কি ছিল, মেডিটেরিয়ান সি, এখানে আছে মেডিটেরিয়ান সি এবং এখানে রেড সি। তো এরা ইউরোপিয়ানরা এই মেডিটেরিয়ান সি হয়ে, রেড সি হয়ে এরা কি করতো, ভারতে ঢুকে যেত, ভারতে ঢুকে ব্যবসা করতো। ঠিক আছে, কিন্তু যখন এই গ্রাফটা অর্থাৎ এদের বিজনেসটা আস্তে আস্তে ঠাপ হতে শুরু করে, অর্থাৎ বিজনেসের ট্রেড মনোপলিটা আস্তে কমতে শুরু করে এবং আরব কান্ট্রিজরা অর্থাৎ মুসলিমরা রাইজ হতে শুরু করে, ঠিক তখন এই অটোমান এম্পায়ার কি করে, এই পুরো এরিয়াটা ওরা ব্লক করে দেয়, এই পুরো এরিয়াটা ব্লক করে দেয়। ভালো করে বোঝো, এই পুরো এরিয়াটা ব্লক করে দেয়। ব্লক করার কারণ কি ছিল, এদের বক্তব্য ছিল যে ইউরোপিয়ানরা যদি ভারতে বা এই দিকের কান্ট্রিগুলোতে ব্যবসা করতে যায় তাহলে কি দিতে হবে, তাদের ট্যাক্স দিতে হবে, ট্যাক্স, এদেরকে ট্যাক্স দিয়ে ভারতে প্রবেশ করতে হবে। বুঝতে পারছো? এবার ধরো কোনো একটা জিনিস, কোনো একটা দ্রব্য যদি তার উপর আবার যদি ট্যাক্স চাপে, সে তার বার্ডেনটা গিয়ে পড়বে কাদের উপর, আলটিমেট ইউরোপিয়ানদের উপর।
এবং ইউরোপিয়ানদের সেটা সেটা যে দ্রব্যের জিনিসটার দামটা ডে বাই ডে বাড়তে শুরু করবে, তাহলে ব্যবসায় এদের লস। এরা তখন কি করলো, ইউরোপিয়ানদের তখন ব্যবসাটা পুরোপুরিভাবে বন্ধ হতে শুরু করলো, যেহেতু এই জায়গাটা পুরোটা অটোমান এম্পায়ার পুরো জায়গাটা ক্যাপচার করে রেখেছিল। এই জায়গা দিয়ে প্রবেশ করলে, এই জায়গা দিয়ে কোনো জায়গায় কোনো ব্যবসা করতে গেলে তাদেরকে এখানে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম, আবার রিক্যাপ করে দিচ্ছি। 700 AD পর্যন্ত রোমান এম্পায়ার ছিল, ইউরোপিয়ানসরা খুব ভালোভাবে ব্যবসা করতো আগে, কিন্তু পরবর্তীকালে যখন 700 AD পর মুসলিমদের রাইজ হতে শুরু করে, তখন এই জায়গাটা অটোমান এম্পায়ার পুরোটা ক্যাপচার করে নেয়। ক্যাপচার করার পর কি করে, এই বিজনেস রুটটা অর্থাৎ ল্যান্ড রুট এবং এই সি রুটটা অর্থাৎ মেডিটেরিয়ান সি, রেড সি হয়ে ভারতে যে প্রবেশের যে রুটটা ছিল, যে শর্টকাট রুটটা ছিল, সেটা ব্লক করে দেয়। ব্লক করার কারণ কি ছিল, যে এই দিক দিয়ে যারা ব্যবসা করবে তাদের আমাদেরকে ট্যাক্স দিয়ে যেতে হবে, তাহলে ইউরোপিয়ানদের ব্যবসায় প্রচুর ক্ষতি হতে শুরু করে। এরপর এখানে একটা খুব সুন্দর জিনিস ঘটে, দেখো। ফিফটিন সেঞ্চুরিতে কি হয়, ইউরোপে রেনেসা হয়। রেনেসা মনে পড়ছে? রেনেসা হয় ইউরোপে। রেনেসা হলো 15 সেঞ্চুরিতে। রেনেসার ফলে কি হয়, এগ্রিকালচারটা কি হয়, ফ্লারিশ হতে শুরু করে। এগ্রিকালচার খুব ভালোভাবে এগ্রিকালচার হয়, এবং এর সাথে সাথে কি হয়, রোটেশন ফার্মিং হয়। রোটেশন ফার্মিং জিনিসটা কি, একটা জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফসল উৎপাদন হতে শুরু করে, এবং উন্নত মানের সমস্ত যন্ত্রপাতি কৃষির জন্য শুরু হয় কি, রেনেসাতে। তাহলে এগ্রিকালচার কি হয়, ফ্লারিশ হয়। তাহলে এগ্রিকালচার যদি ফ্লারিশ হয়, তাহলে কি হবে, এগ্রিকালচারের সাথে রিলেটেড কিটা ফ্লারিশ হয়, মিট অর্থাৎ অ্যানিমেল হাজবেন্ড্রি। ঠিক আছে, অ্যানিমেল হাজবেন্ড্রি অর্থাৎ মিটের উৎপাদন, মাংসের উৎপাদন প্রচুর হয়। বুঝতে পারছো? যদি আচ্ছা, এতদিন পর্যন্ত ইউরোপিয়ানরা ভারতীয়দের সাথে ব্যবসা কোন জিনিসের উপর করতো? এক হলো টেক্সটাইল, তারপর হলো স্পাইসেস অর্থাৎ মশলা। তাহলে যদি অ্যানিমেল হাজবেন্ড্রি অর্থাৎ পশু পালন যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে, মাংসের চাহিদা মানে কি, মিটটাকে দুটো ভাবে কাজে লাগাতে হয়। একটা হচ্ছে কুকিং এর কাজে লাগে, আরেকটা কি করতে হয়, প্রিজার্ভ করতে হয় মাংসটাকে। যদি কুকিং এবং প্রিজার্ভ এই দুটো জিনিস করতে হয়, তাহলে কি লাগবে, ভারতের মশলা লাগবে, স্পাইসেস লাগবে, ভারত ইন্দোনেশিয়ার মশলা এবং স্পাইসেস লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো যদি হয়, তাহলে ভারতের সাথে ব্যবসার একটা তাগিদ, একটা ট্রেডের যে একটা চাহিদা, যে না আমরাও ব্যবসা করব, খুব কম অর্থে অর্থাৎ ট্যাক্স না দিয়ে ব্যবসা করব, এই চাহিদাটা ইউরোপিয়ানদের মনের মধ্যে কুড়ে খাচ্ছিল তাদের, কিভাবে আমরা ভারতে যাব। ঠিক এই সময় ওরা মরিয়া হয়ে উঠেছিল ইউরোপিয়ানরা, ভারতে কিভাবে ব্যবসা করতে হবে, ভারতে কিভাবে ব্যবসা করা যায়, এই পদ্ধতিটা জানার জন্য এরা মরিয়া হয়ে গেছিল, কিভাবে ভারতে যাওয়া যায়। তো তখন দুটো কান্ট্রি ছিল, এইখানে ছিল পর্তুগিজ অর্থাৎ পর্তুগাল, এবং এখানে ছিল স্পেন। এটা হলো পর্তুগাল এবং এটা হলো স্পেন। ভালো করে বোঝো, এই কান্ট্রিটা পর্তুগাল, এই কান্ট্রিটা স্পেন। আচ্ছা, আমি যে সময়সীমাটা বলছি সেটা 1400 খ্রিস্টাব্দের সময়, অর্থাৎ 15 সেঞ্চুরি। তখনও পর্যন্ত এখানকার মানুষজন অর্থাৎ ইউরোপ এবং এশিয়া আফ্রিকার মানুষজন জানতো না, তখন পর্যন্ত এদিকটাই কি আছে অর্থাৎ আদার্স কান্ট্রি ওয়ার্ল্ডে কি আছে তারা কিন্তু সেটা জানতো না। তারা ভাবতো আফ্রিকার এই ওয়েস্ট পয়েন্টটা, যেটার নাম ছিল ক্যানারি আইল্যান্ড, এটাই হলো গোটা পৃথিবীর ওয়েস্ট পয়েন্ট। এটা কিন্তু সবাই জানতো। তারা জানতো না যে এই সাইডটায় আমেরিকা আছে, তখনও কিন্তু আমেরিকা আবিষ্কার হয়নি।
তখনও আমেরিকা আবিষ্কার হয়নি। ভালো করে পয়েন্টটা মাথায় রাখো, তখনও আমেরিকা আবিষ্কার হয়নি। তাহলে এই জায়গাটা হচ্ছে পর্তুগিজ বা পর্তুগাল এবং এটা হচ্ছে স্পেন। এরপর এখানে আছে ফ্রান্স এবং ইউরোপের আদার্স কান্ট্রিগুলো, ঠিক আছে। তখন মিনহোয়াইল তখন কি হয়, ইউরোপিয়ানরা মরিয়া হয়ে যায় কিভাবে ব্যবসাটাকে ফ্লারিশ করা যায়। কিন্তু তখন তো আর হেলিকপ্টার বা এরোপ্লেন আবিষ্কার হয়নি, হয়েছিল কি? হয়নি। তাহলে তাদের কি করেছিল, তাদের যারা ইউরোপিয়ান যে কান্ট্রির যে যারা পোপ ছিল, পোপ নিকোলাস V, তিনি বললেন, তিনি আদেশ দিলেন সব ইউরোপিয়ানদের যে তোমরা যে কোনো উপায়ে ভারতে পৌঁছানোর একটা রুট খুঁজে বের করো, যে কোনো উপায় ভারতে পৌঁছানোর একটা রুট, আদার্স রুট, অর্থাৎ এই ল্যান্ড রুট আর এই সি রুটটা, মেডিটেরিয়ান সি, রেড সি হয়ে ভারতে ঢোকা, এটা তো অটোমান এম্পায়ার ব্লক করে রেখেছে। তাহলে আদার্স কোনো একটা রুট তোমরা খুঁজে বের করো। এটার জন্য পোপ নিকোলাস V অর্ডার দিল সবাইকে যে তোমরা যাও, এবং এই অর্ডারটা কাদের কাদের দিল? দুটো কান্ট্রিকে দিল, একটা হলো স্পেন, একটা হলো পর্তুগাল। স্পেন এবং পর্তুগিজ এদের দুজনকে বললো যে তোমরা যাও, তোমাদের যত অর্থের দরকার, অর্থের যোগান আমরা দেব, তোমরা যাও, তোমরা দেশটাকে খুঁজে বের করো, তোমরা নতুন রুট বের করো, ঠিক আছে। তাহলে ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে, যেটা ইতিহাসের পাতায় একদম খুব গভীর একটা ঘটনা ঘটে, যেটার জন্য ভারত আবিষ্কার হয়েছিল, যেটা পরবর্তী যে ঘটনাটার পর পর্তুগিজ থেকে একজন নাবিক, তার নাম হলো বার্থেলোমো দিয়াজ। এই নাবিক পর্তুগিজ দিকে শিপ নিয়ে জাহাজে করে কিসের খোঁজে বেড়ায়? ভারতের খোঁজে বেড়ায়। সালটা কত? সালটা হলো 1487। হ্যাঁ আমি ঠিক বলছি, 1487 সালে বার্থেলোমো দিয়াজ জাহাজে করে সি রুট খুঁজতে বেরোয়, ঠিক আছে। সি রুট খুঁজতে বেরোয়, সে আফ্রিকার ধারে ধারে তীরের পৌঁছতে সে কোনো একটা জায়গা এখানে এসে পৌঁছায়, আফ্রিকার এই পয়েন্টে এসে পৌঁছায়, এবং সে এখানে যখন পৌঁছায়, এখানে একটা সামুদ্রিক ঝড় তখন তৈরি হয়, সামুদ্রিক ঝড় যেটা সমুদ্রে প্রায়শই হয়, সামুদ্রিক ঝড় হয়, এবং তারপর তার শিপটাকে ঝড়ে ঠেলে নিয়ে এখানে নিয়ে চলে আসে, এই জায়গাটাতে, আফ্রিকার একদম সাউদার্ন পয়েন্টে, যেটা কিন্তু এতদিন আবিষ্কার হয়নি। তো কি বললাম, পর্তুগিজদের বার্থেলোমো দিয়াজ নামক একজন নাবিক এই পথ হয়ে আস্তে আস্তে চলে আসে কোথায়? আফ্রিকার একদম সাউদার্ন টিপে, অর্থাৎ একদম তলের পয়েন্টে চলে আসে। এরপর তিনি যখন দেশে ফিরে যান, তখন কি হয়, একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট, যে আফ্রিকার সাউদার্ন পয়েন্টে এসে পৌঁছে গেছি। এরপর তো ভারতে পৌঁছানো কোনো ব্যাপার নয়, এইভাবে গেলেই ভারতে পৌঁছানো যাবে, বুঝতে পেরেছো? তো এই রুটটা যে খুঁজে বের করলো বার্থেলোমো দিয়াজ, এই রুটটার নাম হলো কেপ অফ গুড হোপ। এই রুটটা খুঁজে বের করলো বার্থেলোমো দিয়াজ, কত সালে? 1487 সালে কেপ অফ গুড হোপ আবিষ্কার হয়ে গেল। ভালো করে পয়েন্টটা দেখো, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, আমি বললাম না, যেগুলো পরীক্ষায় পড়বে আমি বলে দেবো, শুধু গল্পটা ভালো করে বোঝো। গল্পটা যদি মাথায় থাকে, তাহলে পরীক্ষায় যেভাবে কোশ্চেন দিক সেটা কিন্তু তখনই ক্লিক করে যাবে। তাহলে আমি কি বললাম, বার্থেলোমো দিয়াজ কোন রুটটা আবিষ্কার করলো? কেপ অফ গুড হোপ, কত সালে? 1487। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে। এরপর আরেকটা ঘটনা ঘটে, কি হয়, ইউরোপিয়ানদের নির্দেশ দেওয়া আছে, স্পেন এবং পর্তুগিজ আর কি করবে, গোটা পৃথিবীর সমস্ত পয়েন্টগুলোকে খুঁজে বের করবে, অর্থাৎ ভারত কোথায় আছে সেটা খুঁজে, সি রুটটা খুঁজে বের করবে। তাহলে স্পেন এবং পর্তুগিজদের মধ্যে দুজনকার মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়, যেহেতু বার্থেলোমো দিয়াজ 1487 সালে কেপ অফ গুড হোপ আবিষ্কার করে ফেলে, সেহেতু স্পেনের উপর একটা প্রভাব সৃষ্টি হয়, যে পর্তুগিজরা আবিষ্কার করে ফেললো সাউদার্ন পয়েন্ট, আফ্রিকা সাউদার্ন পয়েন্ট, আমরা এখনো কিছু করতে পারছি না কেন? ঠিক সেই সময় স্পেনেও একটা ঘটনা ঘটে, এটাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট। স্পেনে কি হয়, স্পেন থেকে একজন নাবিক, ইটালিয়ান নাবিক, তার নাম হলো কলম্বাস জাহাজে করে
আচ্ছা এখানে একটা পয়েন্ট বলে রাখি, কলম্বাসের ধারণা ছিল পৃথিবী গোল, তখন সবাই জানতো পৃথিবী গোল। তাহলে যদি সে কোনো একটা প্রান্ত থেকে সোজা যদি যায় তাহলে সে ঘুরে আবার সেই পয়েন্টে গিয়ে পৌঁছবে, আর সেই পথেই ভারত পড়বে। এই লজিকে সে কি করে, কলম্বাস সোজা, পৃথিবী গোল, তাহলে সেই লজিকে কলম্বাস কি করে, সোজা চলতে শুরু করে এবং সোজা যেতে 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 কোনো একটা আইল্যান্ডে এসে পৌঁছায় এইখানে। কত সালে সেটা? 1400, ডেটটা একদম মাথায় রাখবে, 1492 সালে। 1492 সালে কলম্বাস এখান থেকে এই পয়েন্টে এসে পৌঁছয় এবং এখানে পৌঁছে সে মনে করে যে এটাই ভারত। এখানে পৌঁছে সে মনে করে এটাই ভারত, আমি ভারত খুঁজে নিয়েছি। চারদিকে হাল্লা হয়ে গেল, ভারত খোঁজা হয়ে গেছে। কি এই জায়গাটা? 1487 সালে বার্থেলোমো দিয়াস কেপ অফ গুড হোপ আবিষ্কার করেছে, 1492 স্পেন থেকে কলম্বাস ভারত আবিষ্কার করে। কিন্তু এটা কি আদৌ ভারত? পরবর্তীকালে 10 থেকে 15 বছর পর সবাই জানতে পারে এটা ভারত নয়। তখন আবিষ্কার হয় কি? আমেরিকা। তখন আবিষ্কার হয় আমেরিকা 1492। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে। কি কলম্বাস আবিষ্কার করেন আমেরিকা কত সালে? 1492। গল্পটা বুঝতে পারছো কিভাবে হচ্ছে ঘটনাগুলো? প্রথমে কি হলো, পর্তুগিজ নাবিক বার্থেলোমো দিয়াস কেপ অফ গুড হোপ আবিষ্কার করে ফেললো। তার কিছুদিন পর 1492 কলম্বাস ভারত আবিষ্কার করতে গিয়ে আবিষ্কার করে ফেললো আমেরিকা। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, এরপর কিছুদিন পর এদের মধ্যে, পর্তুগিজ এবং স্পেনের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়, কে প্রথম ভারত আবিষ্কার করবে। এই প্রবলেমটা সলভ করার জন্য এই ডেটটাও মনে রাখবে, ডেটটা হলো 1494 সাল। একটা ট্রিটি সাইন হয়, কি? টর্ডেসিলাস একটা ট্রিটি সাইন হয়, একটা ট্রিটি সাইন হয় অর্থাৎ চুক্তি সাইন হয়, ট্রিটি অফ টর্ডেসিলাস। চুক্তিটা কি? আটলান্টিক মহাসাগরের উপর একটা কাল্পনিক রেখা আঁকা হলো, ঠিক আছে? এই কাল্পনিক রেখার এই দিকে যাবে কারা? এই দিকে যাবে পর্তুগিজরা, এবং এই কাল্পনিক রেখার এই দিকে যাবে কারা? স্পেন। অর্থাৎ এই কাল্পনিক রেখা ট্রিটি অফ টর্ডেসিলাসের এই কাল্পনিক রেখার এই দিকে যারা যেসব দেশগুলো আবিষ্কার করবে সেগুলো সব পর্তুগিজদের কলোনি হবে, এই দিকে যেসব দেশগুলো আবিষ্কার করবে সেগুলো স্পেনের কলোনি হবে। একটা চুক্তি সাইন হয়ে গেল। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখনো পর্যন্ত 3টে পয়েন্ট পেলাম। কি কি? বার্থেলোমো দিয়াস কেপ অফ গুড হোপ 1487, কলম্বাস ভারত আবিষ্কারের জায়গায় আমেরিকা আবিষ্কার করলো কত সালে? 1492। 1494 সালে কি হলো? ট্রিটি অফ টর্ডেসিলাস। 3টে পয়েন্ট কমপ্লিট। এবার নেক্সট গল্পে যাচ্ছি। দেখো এখনো পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে কি? কেপ অফ গুড হোপ। এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে কি? কেপ অফ গুড হোপ, ঠিক আছে? এবার দেখো 1497 সালে একজন নাবিক, তার নাম হলো ভাস্কো দা গামা। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আছি ভাস্কো দা গামা। কিন্তু কিভাবে সে ভারতে পৌঁছালো? সে কি একাই ভারতে পৌঁছেছিল না তাকে কেউ হেল্প করেছিল? দেখো গল্পটা। 1497 সালে ভাস্কো দা গামা কি করলো? পর্তুগিজ থেকে আবার সেই কেপ অফ গুড হোপে এলো। কেপ অফ গুড হোপে আসার পর এর পরের রুটটা তো সে জানে না, কিভাবে পৌঁছাবে। তখন এইখানে কোথাও একটা তার সাথে পরিচয় হলো একজন গুজরাটি নাবিকের। তার নাম কি? আব্দুল মাজিদ। একজন গুজরাটি নাবিকের পরিচয় হলো, তার নাম হলো আব্দুল মাজিদ। ওকে, ভাস্কো দা গামা আব্দুল মাজিদকে সঙ্গে নিয়ে তাকে প্রচুর উপঢৌকন অর্থাৎ উপহারের অঙ্গীকার করে তাকে বলল যে তুমি যদি আমাকে ভারতে পৌঁছে দাও তোমাকে আমি এই উপহার দেব বা এই গিফট দেব, এত টাকা দেব, যা হোক কিছু একটা বলে আব্দুল মাজিদের সাহায্যে অর্থাৎ আব্দুল মাজিদের হেল্পের কারণে আব্দুল মাজিদ ভাস্কো দা গামাকে হেল্প করেছিল। তারপর ভাস্কো দা গামা গিয়ে পৌঁছালো কোথায়? ভারতের কোথায়? কালিকটে। ক্লিয়ার? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। কত সালে পৌঁছেছিল? 1498 সালে। 1498 সালে। ক্লিয়ার?
তাহলে কটা পয়েন্ট হলো, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড হলো। ভাস্কো দা গামা কার হেল্পের কারণে ভারতে পৌঁছেছিল? আব্দুল মজিদ। কত সালে? 1498। কোন বন্দরে পৌঁছেছিল? কালিকট বন্দরে। ক্লিয়ার? এবার দেখো, এবার খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, দেখো। আমি ভারতের এই তলটা মোটামুটি একটা রাফলি আঁকলাম। দেখো, ভাস্কো দা গামা প্রথমে পৌঁছালো কোথায়? কালিকটে। কোথায় পৌঁছালো? কালিকট। কার সাহায্যে পৌঁছালো? আব্দুল মজিদ। এবার কালিকটে যখন পৌঁছালো, ভালো করে বোঝো, তখন কিন্তু আরব মার্চেন্টরা তখন কিন্তু অলরেডি এখানে কিন্তু এক্সিস্ট করছে। আরবদের সাথে কিন্তু অলরেডি এদের ট্রেড কিন্তু চলছে। সেই সময় পৌঁছালো কে? ভাস্কো দা গামা। এবার এখানে একজন লোকাল রুলার ছিল, তার নাম কি? জামোরিন। এবার গল্পটা বোঝো। জামোরিন আছে লোকাল রুলার। ভাস্কো দা গামা গিয়ে পৌঁছালো কার দরবারে? জামোরিনের কাছে। জামোরিন কি করলো? জামোরিনের কাছে গিয়ে বলল যে মহারাজ, আমি আপনার বন্দরে কালিকটে আমি কিছু ব্যবসা করতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ভাস্কো দা গামা যখন পর্তুগিজ থেকে বেরোয় তখন 6টা শিপ নিয়ে বেরিয়েছিল, 6টা জাহাজ নিয়ে বেরিয়েছিল। ঠিক আছে, 6টা জাহাজ নিয়ে বেরিয়েছিল। জামোরিনের কাছে পৌঁছয়, জামোরিনের কাছে গিয়ে পারমিশন চায় যে আমাকে ব্যবসা করতে দেওয়া হোক। এবার জামোরিন তো আমাদের দেশীয় রুলার। আরবদের যে সমস্ত নৌকাগুলো ছিল অর্থাৎ জাহাজগুলো ছিল সেগুলো কি হাতে টানা জাহাজ, ছোট আরবদের জাহাজগুলো, খুব ভালো করে পয়েন্টগুলো লক্ষ্য করবে। আরবদের জাহাজগুলো ছিল ছোট জাহাজ, যেগুলো হাতে করে টানা যায়, সেই সমস্ত জাহাজে করে এরা ব্যবসা করতো, ছোট জাহাজ। কিন্তু পর্তুগিজের জাহাজগুলো ছিল ডবল ডেকার বলতে খুব বড় ডেকে, এবং প্রত্যেকটা ডেকে গোলা বারুদ বোমা এই সমস্ত কিছু, খুব বড় জাহাজ ছিল। পর্তুগিজদের জাহাজগুলো ছিল খুব বড়, মানে খুব দেখতে বিশাল আকার দেখতে। জামোরিন এই সমস্ত জাহাজগুলো দেখে তার উৎসাহ হয় যে এত বড় জাহাজ, তাহলে কি করা যায়। তো জামোরিন তখন, যেহেতু ভাস্কো দা গামা তার দরবারে গেছে, তার জাহাজে করে ঘুরতে বেরোলো, যার দিকে ঘোরাঘুরি করলো। তারপর জামোরিন তার নিজের রানীকেও নিয়েও ঘুরতে বেরোলো। জামোরিনের মনটা কিছুটা ভালো হলো। ভাস্কো দা গামা কিছু উপঢৌকন নিয়ে গেছিল, রাজার সামনে সেটা পেশ করলো। রাজা খুব ইমপ্রেস হলো। কিন্তু আরবদের সাথে তো ব্যবসা করছে, কি করে তাদেরকে না করতে পারে? আরবদের সাথে অলরেডি ব্যবসা করছে এতদিন ধরে, এত বছর ধরে তাদের সাথে ব্যবসা করছে। হঠাৎ করে ভাস্কো দা গামা গেল, ব্যবসা তো করতে দেওয়া যাবে না। তখন জামোরিন কিন্তু ভাস্কো দা গামাকে বলে, না, আমি ব্যবসার পারমিশন অর্থাৎ ট্রেডের পারমিশন কিন্তু আমি দিতে পারবো না, কিন্তু তুমি যেহেতু এসেছো প্রথমবার, সেহেতু তোমার যতটা যা কিছু করার তুমি করে নিয়ে চলে যাও, তুমি করে নিয়ে নিজের দেশে ফিরে যাও। এবার ভাস্কো দা গামা যে 6টা শিপ নিয়ে এসেছিল, সেই 6টা শিপে যে পরিমাণ অর্থের সামগ্রী সে নিয়ে এসেছিল, তার থেকে 60 টাইমস 60 গুণ অর্থ নিয়ে সে কোথায় ফিরে গেল? নিজের দেশে ফিরে গেল। 60 টাইমস অর্থ নিয়ে ফিরে গেল। এবার পর্তুগিজে যাওয়ার পর যখন দেখলো এত মুনাফা, 60 টাইমস মুনাফা, তখন কি হবে? পর্তুগিজ সরকার কি করবে? ভাববে তাহলে হয়তো ভারতে প্রচুর টাকার বিজনেস, তাহলে এমন একজনকে পাঠানো যাক যে কিনা ওখানে গিয়ে সমস্ত বন্দরগুলো ক্যাপচার করবে, আরবদের ওখান থেকে বিতাড়িত করবে। ঠিক এই প্ল্যানিং এ পাঠানো হলো কাকে? ক্যাব্রালকে। কাকে পাঠানো হলো? ক্যাব্রাল। এবার খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, দেখো। ক্যাব্রাল যখন এখান থেকে আসে, এতটা পথ অতিক্রম করার পর যখন কালিকটে এসে পৌঁছায়, এবার প্রথমে ভাস্কো দা গামা এসেছিল, এসে কিছুদিন থাকার পর রাজার সাথে ঘোরাঘুরি এবং রানীদেরকে তার নৌকায় করে ঘোরাঘুরি করার পর সে যখন ফিরে যায়, ঠিক আছে, প্রথমবার ঠিক আছে। দ্বিতীয়বার যখন এই ট্রেডাররা অর্থাৎ আরব যে বণিকরা এখানে ব্যবসা করতো লোকালদের সাথে মিশে, তারা যখন দেখলো আবার ওদের ওখান থেকে ক্যাব্রাল চলে এসেছে, তখন কি করলো? তখন এরা, এই লোকালরা এবং আরবরা সবাই মিলে কি করলো? ক্যাব্রালের উপর অ্যাটাক করতে শুরু করলো। এবার ভাবো, একটা মানুষ এতটা পথ অতিক্রম করে
এত দূর এসেছে, সেখানে গিয়ে সে দেখছে তার আগে ভাস্কো দা গামা গিয়ে 60 টাইমস মুনাফা করেছে, সে যদি খালি হাতে ফিরে যায় ব্যাপারটা প্রেস্টিজিয়াস ইস্যু। সে কি করলো, এদের তো জাহাজে গোলা বারুদ তো সমস্ত কিছু আছে, এই কি করলো পুরো জায়গাটাতে বোম্বিং করে দিল, অর্থাৎ বোম তোপ দিয়ে উড়িয়ে দিল। আরবদের যত শিপ ছিল এখানে সব তোপ দিয়ে উড়িয়ে দিল, এখানে লোকালদের উপর বোম্বিং করতে শুরু করলো। তাহলে কি সবাই একটা ভয়ে ছিল যে কি হবে এবারে। তখন ক্যাব্রাল কি করলো, বোম্বিং করে এই জায়গাটা কিছুটা ব্যবসা করে সে আবার দেশে ফিরে গেল। এবার পর্তুগিজ সরকার দেখছে যে ক্যাব্রাল যা করার তো করে দিয়ে এসেছে, তাহলে এবারে নেক্সট কাউকে পাঠানো দরকার, এবং যাকে পাঠানো দরকার সে যেন ওই জায়গাটা সম্বন্ধে কিছুটা নলেজ তার আছে অলরেডি। কার আছে নলেজ? ভাস্কো দা গামার। আবার কি করলো, ভাস্কো দা গামাকে পাঠালো কত সালে? ভাস্কো দা গামাকে পাঠালো আবার 1501-এ ভাস্কো দা গামাকে আবার পাঠানো হলো। ভাস্কো দা গামা আবার এলো, আসার পর আবার আরব এবং লোকালদের এবং জামোরিনদের তার যে বিরোধী পক্ষ তাদের সবাইকার সম্মুখে হলো, আবার একটা ফাইটিং হলো, আবার একটা ফাইট হলো, তাদের মধ্যে বোম্বিং হলো। কিন্তু জামোরিন দেখছে আমি তো বাবু ব্যবসা করছিলাম এতদিন আরবদের সাথে শান্তিতে, এরা এসে আবার বেগড়বাই স্টার্ট করেছে, কি করা যায়? তখন ভাস্কো দা গামাকে কি বললো, তুমি এক কাজ করো, তুমি 3টা বন্দর নিয়ে নাও, অর্থাৎ কালিকট তো ছিল, ক্যান্নোর এবং কোচিন, 3টা বন্দরকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি এখানে শান্তিতে ব্যবসা করো। ঠিক আছে, শান্তিপ্রিয় রাজা শান্তিতে বললো যে তুমি 3টা বন্দরের ব্যবসা করো, কালিকট, কোচিন এবং ক্যান্নোর। ক্লিয়ার? এবার ভাস্কো দা গামা যখন দেশে ফিরে গেল তখন পর্তুগিজ সরকার দেখলো যে না, এবার 3টে বন্দর আমার হাতের মুঠোয়। এবার কি করলো পর্তুগিজ সরকার, কি করলো, এবার কোনো নাবিককে নয়, এবার কাকে পাঠালো? এবার কোনো নাবিককে নয়, এবার পর্তুগিজ সরকার কি করলো, একজন গভর্নরকে পাঠালো। একজন গভর্নরকে পাঠালো। কাকে? একজন গভর্নরকে। দেখো 3টে বন্দর, একজন গভর্নরকে পাঠালো। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আছে। পর্তুগিজদের ফার্স্ট গভর্নর পর্তুগিজের ফার্স্ট গভর্নরের নাম কি? ফ্রান্সিসকো ডি আলমিডা। এর সময়কাল কত? 1505 থেকে 1508। 3 বছরের জন্য একজন গভর্নরকে পাঠালো, তার নাম হলো ফ্রান্সিসকো দি আলমিডা। যেহেতু একজন সরকারি লোক যাচ্ছে, তার উপর কিছু দায়িত্বভার দেওয়া দরকার। পর্তুগিজ সরকার তার উপর দায়িত্ব কি দিল, তুমি এখানে যাবে, এখানে গিয়ে এইখানের যত সমস্ত যে এই এরিয়াগুলো আছে যেখানে আরবদের দবদবা আছে, এখানে তুমি পর্তুগিজদের যে বড় বড় শিপ সেগুলো দাঁড় করাবে, এবং এখানে এই জায়গাটাতে, এই জায়গার মধ্যে তুমি একটা ট্যাক্স সিস্টেম আরম্ভ করার চেষ্টা করবে, যে ট্যাক্সটা কারা নিত? আরবরা। সেই রকমই একটা ট্যাক্স করবে যে ব্যবসা করতে গেলে কি করতে হবে, পর্তুগিজদের ট্যাক্স দিয়ে যেতে হবে, যেটার নাম হলো ব্লু ওয়াটার পলিসি, যাকে বাংলায় বলে নীল জলনীতি। এটা অ্যাপ্লাই করতে বলা হলো। আর কি বলা হলো, যে ফোর্টগুলো, যে বন্দরগুলো ভাস্কো দা গামা জামোরিনের কাছ থেকে আদায় করেছে, সেই বন্দরগুলোতে ফোর্ট করতে। ফোর্ট মানে কি? দুর্গ কেন? ওরা দেখাতে চাইলো এটা গুদাম ঘরের মতন, যেখানে কি করা হবে, মাল স্টোর করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেখানে মাল স্টোর করা হতো না, সেখানে গোলা বারুদ স্টোর করা হতো। ঠিক আছে, তাহলে আলমিডার এই সমস্ত কাজগুলো ছিল। এবার দেখো, যেহেতু পর্তুগিজরা এইভাবে ব্যবসা আরম্ভ করছে এবং ফোর্ট আরম্ভ করে দিয়েছে, যেখানে ফোর্ট তৈরি করা, দুর্গ তৈরি করা শুরু করেছে, তাহলে কার অসুবিধা হবে? এক অসুবিধা হবে জামোরিনের প্রবলেম হবে, যেহেতু তার রাজ্যের মধ্যে পর্তুগিজরা নিজেদের ফোর্ট, নিজেদের ওয়াল, নিজেদের দুর্গ তৈরি করতে শুরু করলো, তাহলে জামোরিনের অসুবিধা হবে। আর অসুবিধা কাদের হচ্ছে? আরবদের অসুবিধা হচ্ছে, তাদের বিজনেস তো বন্ধ হয়ে যাচ্ছে, আরবদের অসুবিধা। তা এরা সবাই মিলে কি করলো, আলমিডার উপর অ্যাটাক করে দিল। কত সালে? 1508-এ, যখন তার টেনিওর শেষ হওয়ার কথা তখন অ্যাটাক করলো। এই অ্যাটাকের পর টেনিওর শেষ হওয়ার কথা, ঠিক সেই সময় অ্যাটাকটা হলো। অ্যাটাকে আলমিডার একজন ছেলে ছিল, তার নাম ছিল লরেঙ্কো মারা যায়। এই যুদ্ধে লরেঙ্কো মারা যায়।
এবার তো আলমিডার এটা পার্সোনাল একটা ওয়ারে পরিণত হয়। আলমিডা তখন কি করে যে না, আমি আগে এদেরকে হারাবো, তারপর এখান থেকে যাব, বদলা তো নিতেই হবে। তখন আলমিডা কি করলো, আলমিডা 1508 জায়গায় 1509 তার চার্জ হ্যান্ডওভার করলো কাকে, অ্যালফান্সোকে। অ্যালফান্সো ডি আলবুকারকি। অ্যালফান্সো ডি আলবুকারকিকে 1509 চার্জ হ্যান্ডওভার করলো। কেন? 1508 তার চার্জ শেষ হওয়ার কথা, কিন্তু তার ছেলে মারা গেছে তার সেই বছর যুদ্ধে। তাহলে তার প্রতিশোধ নেওয়ার পর অ্যালফান্সো ডি আলবুকারকিকে নেক্সট চার্জ হ্যান্ডওভার করা হলো 1509। অ্যালফান্সো ডি আলবুকার ছিল 1509 থেকে 1515 পর্যন্ত। অ্যালফান্সো ডি আলবুকার খুব ইন্টারেস্টিং একজন পার্সন। তার উপর দায়িত্ব কি দেওয়া ছিল? তার উপর দায়িত্ব দেওয়া ছিল তুমি ভারতে যাবে, ভারতে গিয়ে তোমার মেন কাজ হলো সেটা হলো ওখানে লোকালদের সাথে সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ অ্যালবুকারকির সাথে যে সমস্ত পর্তুগিজ ব্যবসায়িকরা এসেছিল তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা যাও, ভারতে গিয়ে সেখানে মহিলাদের সাথে বা মেয়েদের সাথে কি করবে, সম্পর্ক তৈরি করবে এবং তাদের সঙ্গে তাদেরকে বিয়ে করবে, বিয়ে করে তাদেরকে লোকালদের একটা সাপোর্ট পাওয়া যাবে। বিয়ে করা মানে কি, এই যে এখানে যে লোকালরা কি হবে, পর্তুগিজদের সাপোর্টে আসবে। এবার কি হলো, লোকালদের সাপোর্ট নেওয়ার জন্য অ্যালফান্সো ডি আলবুকারকি সমস্ত পর্তুগিজদের যারা গিয়েছিল তাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা এখানেই ঘর তৈরি করো, তোমরা এখানেই সংসার করো এবং লোকালদের একটা সাপোর্ট গেইন করো। বুঝতে পেরেছো? এরপর 1510 আলবুকার কি করে, বিজাপুরের শাসক থেকে গোয়া, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, 1510 কি করে, গোয়াকে ক্যাপচার করে। আলবুকার 1510 গোয়াকে ক্যাপচার করে। ভালো করে বোঝো, 1509 সে কি করলো, চার্জ নিল, 1510 গোয়া ক্যাপচার করলো এবং লোকাল যে সমস্ত পরিবারগুলো ছিল তাদের সাথে পর্তুগিজদের একটা সম্পর্ক স্থাপন করে সেখানে কি বললো, সেখানে তুমি লোকালদের সাথে মিশে যাও, তাদের সংস্কার তাদের সংস্কৃতির সাথে মেশো, এখানেই সংসার করো এবং লোকালদের একটা সাপোর্ট গেইন করো। এটা ছিল আলফান্সো ডি আলবুকারকির মেন ক্রাইটেরিয়া। এরপর ফিল্ডে আসে কে, খুব ইম্পর্টেন্ট একজন, তার নাম হলো নিনো দি কুনহা। তার নাম কি, নিনো দি কুনহা যখন গভর্নর হয়ে ভারতে আসে, সে একটি কাজ করেছিল কি, 1529-30 আলবুকার গোয়া দখল করেছিল। 1510 গোয়াকে, আগে ছিল কোচিন ছিল কাদের, পর্তুগিজদের দখলে। 1530 গোয়াকে ক্যাপিটাল করে দেওয়া হয়, পর্তুগিজদের ক্যাপিটাল গোয়া। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা আসে। তাহলে 1510 গোয়া ক্যাপচার হলো, 1529-30 গোয়াকে ক্যাপিটাল করে দেওয়া হলো। ঠিক আছে, এরপর আস্তে আস্তে কি হয়, এখানে কোচিন, এখানে কালিকট, ক্যান্নোর, কোচিন, গোয়া, এটা তো আফ্রিকা, এখানে কি হয়, এখানে কালিকট, ক্যান্নোর, কোচিন এই জায়গাগুলো, তারপর গোয়া, তারপর কি হয় এই জায়গাটাতে সলসেট বেসিন, তারপর আস্তে আস্তে তার পর্তুগিজরা কি করে এই জায়গাতে বালেশ্বরের কাছে, এখানে উড়িষ্যা বালেশ্বরের কাছে সেটা দখল করে, চিটাগঞ্জ, হুগলি এই জায়গাগুলো, তারপর মুসলিপট্টনমের কাছে এই জায়গাগুলো সমস্ত কিছু ক্যাপচার করতে শুরু করে এবং পুরো এরিয়াটা, পুরো সাগর, এই যে এই এরিয়াটা একটা পর্তুগিজ লেকে পরিণত করে। কিসে পরিণত করে? পর্তুগিজ লেক। অর্থাৎ এখান দিয়ে যারা ব্যবসা করবে তাদের পর্তুগিজদের কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে, যেটা অটোমান এম্পায়ার শুরু করেছিল। যে পথটা অটোমান এম্পায়ার দেখিয়েছিল সেটা কিন্তু পর্তুগিজরা এখানে অ্যাপ্লাই করে দিল। ঠিক আছে, এরপর সময়ের চাকা ঘুরতে ঘুরতে কি হয়, আস্তে আস্তে কারা আসে? এরপর আসে ব্রিটিশরা। তার আগে ব্রিটিশদেরও আগে আছে কারা? ডাচরা আসে, তারপর ব্রিটিশরা আসে, তারপর আস্তে আস্তে
পর্তুগিজদের পাওয়ার, পর্তুগিজদের যে গ্রাফটা ছিল, যে গ্রাফটা পর্তুগিজদের ছিল সেটা আস্তে আস্তে ডাউন হয়, তারপর ডাচরা আসে, তারপর ব্রিটিশরা এসে পুরোটা ক্যাপচার করে। ঠিক আছে, এরপরে আরো কিছু আলোচনা ব্রিটিশদের নিয়ে, কিভাবে ডাচরা ভারতে এসেছিল, কিভাবে ব্রিটিশরা ভারতে এসেছিল, কিভাবে ডাচরা কলোনি করেছিল, কিভাবে ব্রিটিশরা কলোনি করেছিল, এগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে আমি এ পর্যন্তই পর্তুগিজদের আলোচনা করলাম। এবার তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমি একবার বলে নিচ্ছি, রিক্যাপ করে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন আসবে কোনটা? 1487 বার্থেলোমো দিয়াজ, কেপ অফ গুড হোপ। নেক্সট 1492 কলম্বাস আমেরিকা আবিষ্কার। তারপর 1494 ট্রিটি অফ টর্ডেসেলাস। ওকে, নেক্সট 1498 ভাস্কো দা গামা উইথ আব্দুল মাজিদ, আব্দুল মাজিদের সাথে কোথায় পৌঁছায়? কালিকটে। তখন রাজা কে ছিল? জামোরিন হলো। এরপর নেক্সট কোশ্চেন কি? আলমিডা থেকে, আলমিডা থেকে কি কোশ্চেন আসবে? আলমিডা থেকে আসবে সে এসেছিল, আসার পর কি কি করেছিল সেই জায়গাটা। এবং আলফানসো দি আলবুকারকি 1510-এ গোয়া ক্যাপচার করে, নিনো দি কুনহা গোয়াকে ক্যাপিটাল করে 1530-এ। ওকে, ক্লিয়ার? এই জায়গাগুলো যদি তুমি দেখে যাও তাহলে আশা করি এখান থেকে যতগুলো প্রশ্ন এরাইজ হবে সেগুলো তোমাদের মনে থাকবে। এবং এই গল্পটা মাথায় কিন্তু রাখবে। এই গল্পটা রাখলে যদি কোনো জায়গা ভুলে যাও বাই চান্স, বা কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা হবে না। আশা করি ভিডিওটা তোমাদের সবাইকার ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয় এবং এর পরবর্তীকালে ডাচ এবং ব্রিটিশরা কিভাবে ভারতে আসে, কিভাবে পরবর্তীকালে আধুনিক ভারত অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি কিভাবে এগিয়ে যায়, কিভাবে ভারত স্বাধীনতার দিকে এক পা করে এগিয়ে যায়, কিভাবে স্বাধীনতা সংগ্রাম হয়, এই সমস্ত কিছু যদি জানতে চাও এই রকম ইনফরমেটিভ গল্পের মাধ্যমে, তাহলে আমাদের চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও। কমেন্টের প্রত্যেকটা অ্যান্সার আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিই, তো কমেন্টে জানাও। চলো, টাটা, বাই বাই।